ওকে, সরি অ্যাবাউট দ্যাট। তোমাদের ওয়েটিং রুমটা বন্ধ করতে যে নিয়ে মনে হয় মিটিং আইডি চেঞ্জ হয়ে গেছে। ওকে, আমরা আর দেরি না করি, আমরা let's start sharing the screen. ওকে, দেখতে পাচ্ছ কি? জি স্যার। Okay, excellent. So welcome to MMA 449. The course is called Ferrous Production Metallurgy, and I'll be taking the second part of the course, which is steel making. And আমরা গত ক্লাসে ওবি নিয়ে আলাপ করেছিলাম, আজকে থেকে আমরা আমাদের অ্যাকচুয়াল কোর্স অ্যাকচুয়ালি শুরু করছি। সো আজকে এবং নেক্সট ক্লাস, এই দুটো ক্লাস আমরা ব্যয় করব টু হ্যাভ এ জেনারেল ইন্ট্রোডাকশন অফ স্টিল মেকিং প্রসেস। So today's lecture outcome would be you'll be able to describe briefly about the general picture of producing steel products. কিভাবে স্টিল প্রোডাক্টস তৈরি করে সেটা আমরা জাস্ট হাইলাইট করব। Then describe steel and its importance in national economy. You'll be able to explain a general overview of steel making process. Steel making process টা আসলে কি মিন করে, ওখানে কি করা হয়। And then analyze the chronological landmarks, history, developments of steel making process. So এই স্টিল মেকিং প্রসেস একদম শুরু থেকে কিভাবে এটার বিবর্তনটা হয়েছে সেটা আমরা আজকে জেনারেলি আলাপ করব। Okay, so this is the overview of making steel products. এখানে শুধু দুটো প্রসেস দেখানো হয়েছে। কলমটা নেই, কলমটা okay. So this is one process. এটা ব্লাস্ট ফার্নেস রুট দিয়ে স্টিল তৈরি করা হয়েছে। So you have iron ore, coal. So এই দুটো হলো বেসিক র ম্যাটেরিয়ালের কথা বলা হচ্ছে। সো আয়রন ওরটাকে সিন্টার তৈরি করা হচ্ছে অথবা পেলেটাইজিং করা হয় ছোট ছোট সাইজে নিয়ে আনার জন্য। কোলটাকে কোকে কনভার্ট করা হয়, অ্যান্ড ইউ হ্যাভ লাইমস্টোন। সো এই তিনটা প্রোডাক্ট, তিনটা র ম্যাটেরিয়াল ব্লাস্ট ফার্নেসে চার্জ করা হচ্ছে। ব্লাস্ট ফার্নেস থেকে লিকুইড আয়রন বা পিগ আয়রন তৈরি হচ্ছে, এবং এই লিকুইড পিগ আয়রন ইলেকট্রিক এটা কনভার্টার একটা ভেসেল যেখানে স্টিল তৈরি করা হয়। সো একটা স্টিল মেকিং ফার্নেস যেটার নাম কনভার্টার, সেখানে চার্জ করা হচ্ছে। সামটাইমস এর সাথে স্ক্র্যাপও চার্জ করা হয়। সো মেইন ইনগ্রেডিয়েন্ট র মেটেরিয়াল হলো লিকুইড আয়রন, যেটা সরাসরি চার্জ করা হচ্ছে, এবং সামটাইমস কিছু স্ক্র্যাপ দেওয়া হচ্ছে, কোল্ড স্ক্র্যাপ দেওয়া হচ্ছে। সো এই দুটোকে এখানে রিফাইনিং করে ফাইনালি লেডেলে দেওয়া হয় to have final refining process. So refining usually দুইটা স্টেপে করা হয়। So you have refined steel, and then you cast it using continuous casting process, এবং এই continuous casting process এর মাধ্যমে you will have billet. On the other hand, অন্য একটা প্রসেস আছে যে প্রসেসে স্টিল তৈরি করা হচ্ছে। এখানে এগেইন আয়রন ওর ন্যাচারাল গ্যাস থাকতে পারে অথবা কোল থাকতে পারে, যেটাকে বিভিন্ন ইন্টারমিডিয়েটরি স্টেপের মাধ্যমে, যদি আমরা কোক ইউজ করি, ডাইরেক্ট রিডাকশন করে কোল তৈরি করা, কোল থেকে কোক তৈরি করা, স্ক্র্যাপ, এগুলোকে ইলেকট্রিক আর্ক ফার্নেসে। সো এখানে কনভার্টার বলে একটা ফার্নেসে আমরা স্টিল তৈরি করি, অথবা ইলেকট্রিক আর্ক ফার্নেসে আমরা স্টিল তৈরি করি। যেভাবেই তৈরি করি, তারপরে এগেইন ল্যাডেল রিফাইনিং, আগের মতো এখানে ল্যাডেল রিফাইনিং করা হয় এবং লিকুইড স্টিলটাকে এখানে নেওয়া হয়। দুটো বেসিক স্টিল মেকিং প্রসেস এখানে উল্লেখ করা হলো। একটা হলো কনভার্টার প্রসেস, আর একটা হলো স্টিল ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রসেস। দেন রোল বিলেট যেটা দাঁড়াচ্ছে, সেই রোল বিলেটকে বিভিন্ন ভাবে ডিফারেন্ট কাইন্ড অফ প্রোডাক্ট তৈরি করা যেতে পারে। ইট ক্যান বি এ ফ্ল্যাট প্রোডাক্ট, তাহলে পরে এখানে বিলেট না বানিয়ে স্ল্যাব আকারে করা হয়। সো লার্জার সেকশন, ফ্ল্যাট সেকশন।
তো এখান থেকে আইদার প্লেট তৈরি করা হয় টু ফর্ম ডিফারেন্ট কাইন্ড অফ শিপস এন্ড সিমিলার কাইন্ড অফ প্রোডাক্ট, অথবা এটাকে কয়েল করা হয় আইদার গাড়ির জন্য অথবা আমরা গিউটিন যেটা বলি সেই ধরনের প্রোডাক্ট, ফ্ল্যাট প্রোডাক্টের জন্য। সো দুইটা কমন ফ্ল্যাট প্রোডাক্ট, আইদার শিট অর প্লেট, আরেকটা হলো কয়েল বা থিন শিট। অথবা বিলেট থেকে, যে বিলেটটা তৈরি হলো সেখান থেকে লং প্রোডাক্ট তৈরি করতে পারি আমরা। লং প্রোডাক্ট বলতে আমরা সাধারণত টিউব, রড এবং আমাদের রড যেটা বলি বাড়ি বা স্থাপনা তৈরি করতে যা লাগে, সো এই ধরনের রড আমরা ইউজ করতে পারি, অথবা রড বানাতে পারি, বিভিন্ন জায়গায় রড কাজে লাগে, অথবা টিউব তৈরি করতে পারি। সো এগুলোকে বলে লং প্রোডাক্ট। এগুলো হলো ফ্ল্যাট প্রোডাক্ট, এগুলো হলো লং প্রোডাক্ট। লং আরেকটা আছে যেটা থেকে এই কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল যেগুলো আছে, থিকার ক্রস সেকশন, ডিফারেন্ট কাইন্ড অফ ক্রস সেকশন, যেমন আইবিএম তৈরি করা, অ্যাঙ্গেল তৈরি করা, সেই সমস্ত জিনিস তৈরি করার জন্য যে সাইজটা কন্টিনিউয়াস কাস্টিং তৈরি করা হয় সেটাকে বলে ব্লুম। সো ইট হ্যাজ এ লার্জার ক্রস সেকশন। সো এই ব্লুম থেকে এগেইন রোলিং করে আমরা এই ধরনের প্রোডাক্ট তৈরি করি। So these are the overall pictures how steel products is manufactured. মানে দুটো প্রসেস আমরা শুধু উল্লেখ করলাম স্টিল মেকিং এ, একটা হলো কনভার্টার প্রসেস আর একটা হলো ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রসেস। দিস টু প্রসেস আর নোন অ্যাজ দ্য বেসিক স্টিল মেকিং প্রসেস, ঠিক আছে? এবং এখান থেকে যে স্টিল তৈরি করা হয় আমরা বলি যে প্রাইমারি প্রসেসে স্টিল তৈরি করা হয়েছে। সো দিস টু প্রসেস আর নোন অ্যাজ প্রাইমারি স্টিল মেকিং প্রসেস আর বেসিক স্টিল মেকিং প্রসেস। এবং এই দুটো থেকে স্টিল যেটা তৈরি হয়, দিস স্টিল আর অফ সুপ্রিম কোয়ালিটি। ওকে, লেটস হাইলাইট অ্যাবাউট স্টিল ইন জেনারেল। স্টিল আসলে কি? স্টিলটা একটা আয়রন কার্বন অ্যালয় বেসিক্যালি, এবং এটার সাথে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে আমি যোগ করেছি, ইট ইজ এ ডিফর্মেবল প্রোডাক্ট, তার মানে ইট ক্যান বি ডিফর্ম ভেরি ইজিলি। আয়রন এবং কার্বন ছাড়াও আরো কয়েকটা কমন ইনগ্রেডিয়েন্ট থাকে, যেগুলোকে আমরা জেনারেলি তিন ধরনের ভাগ করতে পারি। একটা হলো অ্যাকম্পানিং কমন এলিমেন্টস, যেগুলো থাকবেই, সিলিকন, ম্যাঙ্গানিজ, ফসফরাস, সালফার। এছাড়াও আরো কিছু থাকে যেটাকে স্পেশাল এলিমেন্ট বলা হয়, যেগুলো আমরা ডেলিভারেটলি অ্যাড করি, সামটাইমস ক্রোমিয়াম, নিকেল এটসেট্রা, টু অবটেইন স্পেশাল প্রপার্টিজ। or there are some other element যেগুলোকে আমরা হার্মফুল এলিমেন্টে ক্যাটাগরাইজ করতে পারি, যেগুলোকে সহজে রিমুভ করা যায় না, যার কারণে এটা থেকে যায়। সহজে রিমুভ করা যায় না বলতে মিন করছি ইন কনভেনশনাল প্রসেসেস, নর্মাল প্রসেসে, অর্ডিনারি প্রসেসে। আদারওয়াইজ স্পেশাল প্রসেস আর দেয়ার যেখানে ইউ ক্যান বি এবল টু মিনিমাইজ অ্যাজ হাই অ্যাজ পসিবল, অথবা স্টিলের থেকে যত পারো কমানোর চেষ্টা করা যেতে পারে ইউজিং স্পেশাল প্রসেসেস। So category wise, these are elements that you usually have in steel. এছাড়াও আরো দুটো ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট থাকে। এক নম্বর হলো গ্যাস, আরেকটা হলো নন মেটালিক ইনক্লুশনস। গ্যাস বলতে কমনলি আমরা নাইট্রোজেন, হাইড্রোজেন এবং অক্সিজেনকে মিন করি, এবং প্রেজেন্স অফ দিস গ্যাসেস এলিমেন্টস usually impairs the properties of steel. And there is another one, non-metallic inclusions, highly influential in reducing the mechanical properties of steels. So a non-metallic inclusions হলো রিঅ্যাকশন প্রোডাক্ট। স্টিলের মধ্যে রিঅ্যাকশন হচ্ছে যেমন আয়রন, কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ, ফসফরাস বা অন্যান্য যে সমস্ত এলিমেন্টস গুলো আছে, পিগ আয়রন থেকে যখন স্টিল তৈরি করি অথবা লিকুইড আয়রন থেকে যখন স্টিল তৈরি করি, তখন এই যে ইন্টারাকশন গুলো হয় সেখান থেকে যে প্রোডাক্ট বের হয়, ফর এক্সাম্পল সিলিকন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, অ্যালুমিনিয়াম তৈরি হচ্ছে, এক্সেট্রা এক্সেট্রা। তো এই ধরনের প্রোডাক্ট হতে পারে, অথবা লিকুইড মেটাল কন্টেইনারের সাথে রিঅ্যাকশন যেটা করে, অথবা এই যে যদি লিকুইড আয়রন না হয়, স্ক্র্যাপ যদি থাকে, স্ক্র্যাপের মধ্যে অ্যাডিশনাল যে ইনগ্রেডিয়েন্ট গুলো যেমন থাকে, যেমন ডার্ট থাকে, বিভিন্ন রকমের গ্রিজি জিনিসপত্র থাকে, এক্সেট্রা এক্সেট্রা। সো এই ধরনের ইম্পিউরিটির সাথে বা যে কন্টেইনার যেটা আছে, ভেসেল যেটা আছে, ফার্নেস ভেসেল যেটা আছে, তার যে রিফ্র্যাক্টরি লাইনিং যেটা আছে, সেই লাইনিং গুলা খেয়ে যায় ডিউ টু করশন, মেটালের সাথে রিঅ্যাকশন করার কারণে, অথবা সামটাইমস ইরোশন। সো ইরোশনের কারণেও এই যে প্রোডাক্টটা বেরিয়ে আসে, লাইনিং থেকে যে ম্যাটেরিয়াল গুলো চলে আসে তার সাথে রিঅ্যাক্ট করে তৈরি করে। সো দিস আর কল নন মেটালিক ইনক্লুশনস, এবং এগুলো ইউজুয়ালি
মেকানিক্যাল প্রপার্টিকে হ্যাম্পার করে। সো যখন আমরা স্টিল তৈরি করি তখন আমরা পার্টিকুলারলি অ্যাটেনশন দিতে হয় হোয়াট আর দ্য গ্যাস কন্টেন্টস ইন স্টিল, আমরা কতটুকু অ্যাকসেপ্ট করতে পারি, এবং নন মেটালিক ইনক্লুশন অ্যাজ ফার অ্যাজ পসিবল রিমুভ করা। আমরা দেখবো স্টিল মেকিং এ নন মেটালিক ইনক্লুশনস একটা বিরাট ভূমিকা আছে। ওকে, steel process in general labor consuming, so it is an extensive process এবং expensive process as well। এখানে যে সমস্ত র মেটেরিয়াল গুলো ইউজ করা হয় বিসাইডস লিকুইড আয়রন বা পিগ আয়রনে যদি প্রোডাক্ট ইউজ করি, সেটা ছাড়াও অন্যান্য যে সমস্ত এলিমেন্টস গুলো, যে সমস্ত ম্যাটেরিয়াল গুলো ইউজ করা হয়, দিজ আর ভেরি এক্সপেন্সিভ। যেমন ফেরোলাইট দিতে হয়, সেগুলো এক্সপেন্সিভ। Compared to pure iron, steel have substantially greater mechanical property, particularly strength. So পিওর আয়রন বলতে আমরা যেটা মেইন করি নর্মালি পিগ আয়রন, ইট কন্টেন্স হায়ার কার্বন, ইউ অল নো, এবং হায়ার কার্বন থাকার কারণেই এটা খুব একটা স্ট্রেংথ থাকে না, ইট টেন্ড টু ফর্ম ব্রিটল স্ট্রাকচার। সো এটাকে আমরা যখন কেমিক্যালি এটা বিভিন্ন এলিমেন্টস গুলো রিডিউস করি, পার্টিকুলারলি কার্বন, and to make steel having a carbon content around let's say 0.2, 0.3, 0.8, etc., etc., less than 1% যদি আমি বলি, its mechanical property improves because ductility improves, brittleness reduced, etc. So commercially pure iron is more costly and is employed only for special purpose. এখানে commercially pure iron বলতে মিন করছি যে পিগ আয়রন থেকে, লিকুইড আয়রন থেকে all impurities has been removed to form just pure iron. এটার ভেরি লিমিটেড অ্যাপ্লিকেশনস, এক্সেপ্ট মনে করো যদি আমরা ম্যাগনেট তৈরি করি সেখানে পিওর আয়রন লাগে, এই সমস্ত সিনারিও ছাড়া পিওর আয়রন খুব একটা ইউজ করা হয় না, বিকজ ইট বিকামস ভেরি এক্সপেন্সিভ এবং এটার মেকানিক্যাল প্রপার্টি নাই বললেই চলে। ঠিক আছে, অন দ্য আদার হ্যান্ড এর সাথে কম্পেয়ার যদি করি, স্টিল হ্যাজ ভেরি এক্সটেন্সিভ ওয়াইড ইউজেস because of its importance, because of its properties in industrial and domestic application, যেখানেই বলি না কেন। প্রপার্টি দিক দিয়ে যদি চিন্তা করি, স্টিল has high ductility at high temperature, room temperature as well. At high temperature it has more ductile, এবং এই ডাকটাইল হওয়ার কারণে it can be readily forged and rolled on heating. তোমরা কি আয়রন কার্বন ফেজ ডায়াগ্রাম পড়েছো কোনো একটা জায়গায় ফার্স্ট ইয়ার? ওকে, আয়রন কার্বন ডায়াগ্রাম তোমার মনে আছে কিনা, যে এই স্টিল জোনের মধ্যে হাই টেম্পারেচার হিট করলে এটা সিঙ্গেল ফেজ একটা, যেটার নাম হলো অস্টেনাইট, নাম শুনেছো অস্টেনাইট? তো অস্টেনাইট ফেজ অ্যাটেন্ড করে। রুম টেম্পারেচার এটা বডি সেন্টার কিউবিক, এবং হায়ার টেম্পারেচারে এটা ফেজ সেন্টার এফসিসি, যেটা ফেজটার নাম হলো অস্টেনাইট, আর রুম টেম্পারেচার বডি সেন্টার কিউবিক তার নাম হলো ফেরাইট। তো রুম টেম্পারেচারে বডি সেন্টার কিউবিক হওয়ার কারণে এটা ডিফর্মেবিলিটি রিলেটিভলি লো, কিন্তু হাই টেম্পারেচার হলে ডিফর্মেবিলিটি ভেরি হায়ার। সো এক্সটেন্সিভলি এটাকে ডিফর্ম করা যায় আইদার বাই রোলিং অর ফোর্জিং অর সিমিলার deformation process because of its high ductility. Steel is recyclable, যার কারণে আমরা এটাকে বলি গ্রিন ম্যাটেরিয়াল, বিকজ স্টিলকে তোমার যত স্ক্র্যাপ আছে এটাকে আবার গালিয়ে নতুন স্টিল তৈরি করা যায়। That's why it has a very good recyclability and green material property, green properties. Steel can create any desired property. এটার ম্যানুফ্যাকচারিং মেথড বাই অল্টারিং কেমিক্যাল কম্পোজিশন as well as surface treatment or heat treatment method in general or deformation process. So তিনটা জেনারেল প্যারামিটার, কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ করে, হিট ট্রিটমেন্ট করার মাধ্যমে, অথবা ডিফর্ম করে। সো তিন মেথডের যে কোনো একটা বা একাধিক প্রসেস অ্যাপ্লাই করে ইউ ক্যান হ্যাভ এনি কাইন্ড অফ প্রপার্টি বাই অল্টারিং দ্য মাইক্রোস্ট্রাকচার। সো এই কারণে স্টিল মোস্ট এক্সটেন্সিভলি ইউজ করা হয় যে কোনো জায়গায়। All these attributes make steel to be the most important engineering material. We know that the most important material is steel. About 2,500 different grade of steels available worldwide. এমনকি জাস্ট আমাদের বাংলাদেশেই আনুমানিক 30 ধরনের গ্রেডের স্টিল পাওয়া যায়। যদিও আমরা অ্যালয় স্টিল ম্যানুফ্যাকচারিং করি না, অর্ডিনারি প্লেন কার্বন স্টিল যেটা রড বানাই, এই প্লেন কার্বন স্টিলের মধ্যে আমাদের আনুমানিক 30টা গ্রেড আছে ওয়ার্ল্ড ওয়াইড। যত ধরনের আমরা স্টিল তৈরি করি, আইদার প্লেন কার্বন স্টিল অর অ্যালয় স্টিল, সবকিছু মিলিয়ে আনুমানিক 2500 ধরনের স্টিল তৈরি করা হয়।
এবং এটার অ্যাপ্লিকেশন স্ট্রাকচারাল অ্যাপ্লিকেশন থেকে শুরু করে এরোস্পেস ওয়াইড অ্যাপ্লিকেশন রয়েছে। ডেটাটা 2016 সালের, এরপরে নানাবিধ চেঞ্জ হয়েছে, তারপরেও একটু একটু হাইলাইটেড 2016 সালে আনুমানিক 1630 মিলিয়ন টন 1630 মিলিয়ন টন ক্রুড স্টিল তৈরি করা হয় এবং ইউজ করা হয় 1515 মিলিয়ন টন ফিনিশ প্রোডাক্ট। এবং এরপরে একটা টেন্টেটিভ হিসাব হলো 2.5% রেটে স্টিল প্রোডাকশন বাড়ছে। আমাদের দেশের সিনারিও আমরা নেক্সট ক্লাসে আলাপ করব। স্টিল মেকিং প্রসেসকে যদি এখন একটু হাইলাইট করি, হোয়াট ইজ এ স্টিল মেকিং প্রসেস? এখানে বেসিক্যালি কি হয়? বেসিক্যালি এটা একটা রিফাইনিং প্রসেস অর রিমুভাল অফ আনওয়ান্টেড ইমপিউরিটিস। আমরা যে র মেটেরিয়াল হলো পিগ আয়রন বা লিকুইড আয়রন, যেটা আমরা আয়রন ওর থেকে তৈরি করেছি ইউজিং ব্লাস্ট ফার্নেস, সেই আয়রন ওর থেকে যে লিকুইড আয়রনটা তৈরি হলো, সেই লিকুইড আয়রনটাকে আমরা অন্য একটা ফার্নেসে রিফাইন করি, রিমুভ করি আনওয়ান্টেড এলিমেন্টস গুলো as far as possible. Notably, the most important one is carbon. এখন দুইটা প্রসেসের কথা একটু আগে বলেছি, আমরা আইদার হট মেটাল যেটা ব্লাস্ট ফার্নেসে তৈরি করেছি সেটা ইউজ করতে পারি, রিফাইন করতে পারি, অথবা আমাদের সলিড প্রোডাক্ট এখন রেডিলি অ্যাভেলেবল বিকজ অফ দ্য অ্যাপ্লিকেশন অফ স্টিল। নানান জায়গা থেকে স্ক্র্যাপ তৈরি হচ্ছে এবং এই স্ক্র্যাপ গুলোর একটা বিরাট বড় একটা সোর্স। সো এই স্ক্র্যাপ গুলো মেল্টিং করে ইলেকট্রিক আর্ক ফার্নেস অর আদার ফার্নেস, আমাদের দেশে ইন্ডাকশন ফার্নেস ইউজ করে, ইউনো। সো এই ধরনের ফার্নেসে স্ক্র্যাপ মেল্টিং করেও আমরা স্টিল তৈরি করতে পারি। সো দুইটা সোর্স থেকে লিকুইড মেটাল যেটা আসতেছে, আইদার এখানে লিকুইড মেটাল ব্লাস্ট ফার্নেস লিকুইড মেটাল হলো পিগ আয়রন কম্পোজিশন যেখানে কার্বন হাই থাকে, অথবা লিকুইড আরেকটা আসতেছে সেটা হলো ফ্রম স্ক্র্যাপ হুইচ ইজ বেসিক্যালি স্টিল, কারণ স্টিল থেকে আমরা জ্বালাচ্ছি, সো এটা একটা স্টিল। সো এই ধরনের সিনারিওতে রিফাইনিং কম হয়, আর এই ধরনের সিনারিওতে রিফাইনিং বেশি লাগে বিকজ impurity is better, higher, impurity is higher. So currently the most of the liquid steel produced worldwide using a furnace called converter, এবং এই প্রসেসের নাম দেওয়া হয়েছে অক্সিজেন স্টিল মেকিং প্রসেস, বিকজ আমরা অক্সিজেন ইউজ করি এখানে টু প্রডিউস স্টিল। সো দিস ইজ দ্য অক্সিজেন স্টিল মেকিং প্রসেস, OSM। এটার আরো অনেকগুলো নাম আছে, আমরা পরে দেখবো। সো একটা কনভার্টার বলে একটা ফার্নেস আছে, একটা ডুম শেপের ফার্নেস, মাথাটা একটু সামটাইমস বাঁকানো থাকে। এই ধরনের ডুম শেপের ফার্নেসের মধ্যে আমরা স্টিল তৈরি করি, এটা একটা প্রসেস। আরেকটা হলো আইদার ওপেন হার্ট, যদিও আস্তে আস্তে এভলিউশন হয়ে গেছে, ওপেন হার্ট খুব একটা নাই এখন দুনিয়াতে। ইলেকট্রিক আর্ক ফার্নেসটাই মোর ইম্পর্টেন্ট, যেখানে স্ক্র্যাপ ইউজ করে স্টিল তৈরি করা হয়। তো দিস আর দ্য টু বেসিক রুটস যেখান থেকে স্টিল আমরা তৈরি করি। ওকে, মেজর এলিমেন্ট রিফাইন করা হয়, আমরা বলেছি কার্বন, যেটা কার্বন মনোক্সাইড হিসেবে বেরিয়ে যায় ফার্নেস থেকে। অন্যান্য এলিমেন্ট যেগুলো আছে সিলিকন, ফসফরাস, সালফার, ম্যাঙ্গানিজ এবং আদার যে এলিমেন্ট যেগুলো আছে সেগুলা বেসিক্যালি প্রোডাক্ট ফর্ম করে, মেইনলি অক্সিডাইজ প্রোডাক্ট, যেহেতু আমরা অক্সিজেন দিয়ে এটাকে রিফাইন করছি। সেই অক্সিডাইজ প্রোডাক্টগুলো আলটিমেটলি একটা লিকুইড স্ল্যাগ ফর্ম করে এবং লিকুইড স্ল্যাগ হিসেবে লিকুইড আয়রন থেকে, লিকুইড স্টিল থেকে আলাদা হয়ে যায়। ইলেকট্রিক আর্ক ফার্নেসে সিমিলার কাইন্ড অফ রিঅ্যাকশন হয়, যেহেতু এই সমস্ত এলিমেন্টস গুলো ওখানে থাকে, কিন্তু এদের ডিগ্রি অফ রিঅ্যাকশন অনেক লেস এক্সটেন্সিভ বিকজ ইম্পিউরিটি গুলো কম অ্যামাউন্ট থাকে। After producing liquid metal, either OSM converter or electric arc furnace, যে ফার্নেস ইউজ করে না কেন, it is further refined in the ladle. ওকে, তাহলে জেনারেল স্কিম যেটা দাঁড়ালো, আইদার কনভার্টার অর ইলেকট্রিক আর্ক ফার্নেস যেটাই ইউজ করি না কেন, 100% রিফাইনিং এই জায়গায় হয় না। আর্ক ফার্নেসে অথবা কনভার্টারে 100% রিফাইনিং হয় না, কিছু রিফাইনিং এখানে করা হয়, তারপরে বাকি রিফাইনিংটা করা হয় আর ল্যাডেল বলে একটা ডিভাইস আছে সেখানে। তার মানে ফার্নেস থেকে লিকুইড মেটালটাকে ঢেলে একটা কি বলবো এটাকে ভেসেলে নেওয়া হয়, যেটাকে বলে ল্যাডেল। তো ল্যাডেলে নিয়ে ল্যাডেলের মধ্যে একটা বাকি রিফাইনিং গুলো করা হয়। সো ফার্নেসে যে সমস্ত জিনিসগুলো আছে ল্যাডেলের মধ্যেও একই জিনিস আছে, ল্যাডেলকেও লাইনিং দিতে হবে, যেহেতু তুমি এখানে রিফাইনিং করছো, ল্যাডেলের মধ্যেও লম্বা সময় লাগে।
সুতরাং এখানে টেম্পারেচার কমে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং ল্যাডেলটাকেও হিট করার প্রয়োজন পড়ে। ল্যাডেলের মধ্যেও বিভিন্ন অ্যাডিশন করতে হয়, তোমাকে গ্যাস অক্সিজেন দিতে হবে, আদার রিফাইনিং করার জন্য আদার জিনিসগুলো দিতে হবে। সো ইট ইজ অলসো এ ভেসেল অর একটা ফার্নেস বলা যেতে পারে। এবং এইখানে যে রিফাইনিং গুলো করা হয় সেটাকে অফেন সেকেন্ডারি রিফাইনিং বলে। তার মানে প্রাইমারি রিফাইনিং ইন দ্য ফার্নেস অ্যাজ এ কনভার্টার অফ ইলেকট্রিক আর্ক ফার্নেস অর এনি আদার ডিভাইস যেখানে প্রাইমারি রিফাইনিং হচ্ছে, সেকেন্ডারি রিফাইনিং করা হয় লেডেল মেটালজি। তো আমাদের দেশে যে ইন্ডাকশন ফার্নেস যেটা করা হয় সেখানে প্রাইমারি রিফাইনিং হয় না বললেই চলে। সো মোস্ট অফ দ্য রিফাইনিং ইজ ডান ইউজিং এ লেডেল, ঠিক আছে। সো আমাদের দেশে লেডেল রিফাইনিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সো এটাকে সেকেন্ডারি রিফাইনিং বলে, অর লেডেল মেটালার্জিও বলে সামটাইমস। সেখানে মোটামুটি 3টা স্টেজে রিফাইনিং করা হয়। একটা হলো ডিঅক্সিডেশন করা হয়, তার মানে অক্সিজেনগুলোকে রিমুভ করা হয় স্টিল থেকে, বিকজ অক্সিজেন ইজ হার্মফুল ফর স্টিল। ডিসালফারাইজেশন করা হয়, তার মানে সালফার রিমুভ করার যদি প্রয়োজন হয় সেটা করা যেতে পারে। অ্যান্ড দেন ভ্যাকুয়াম ডিগ্যাসিং, ফাইনালি যত গ্যাস আছে সবগুলোকে সরিয়ে ফেলা হয় ইউজিং ভ্যাকুয়াম or other methods, less harmful, less expensive method. So this is called secondary refining or ladle metallurgy or ladle refining, যাই বলি না কেন। ওকে, যদি অ্যালয় স্টিল তৈরি করি তাহলে প্রসেসটা লিটল বিট ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? ফর এক্সাম্পল স্টেনলেস স্টিল, তোমরা জানো স্টেনলেস স্টিলের মধ্যে একটা কমন ইনগ্রেডিয়েন্ট হলো ক্রোমিয়াম, এবং ক্রোমিয়ামটাই হলো স্টেনলেস প্রপার্টি দেয়, তার মানে করশন রেজিস্ট্যান্স প্রপার্টি দেয় ক্রোমিয়াম। বাট ক্রোমিয়াম ইজ হাইলি অক্সিডাইজেবল, এবং হাইলি অক্সিডাইজেবল হওয়ার কারণে যদি নর্মাল প্রসেসে আমরা স্টেনলেস স্টিল তৈরি করতে যাই তাহলে যত ক্রোমিয়াম আছে বাথের মধ্যে সব অক্সিডাইজ হয়ে ওয়েস্টেজ হয়ে যাবে। তো যার কারণে স্পেশাল ডিভাইস লাগে, স্পেশাল মেথড লাগে। দুইটা কমন মেথড হলো, একটাকে বলে আর্গন অক্সিজেন ডিকার্বনাইজেশন ভেসেল, এটাও দেখতে অনেকটা কনভার্টারের মতো, কিন্তু এটা সোজা, মানে কি বলবো, এটাকে ভার্টিক্যাল। অন দ্য আদার হ্যান্ড আমরা কনভার্টার যেটা বলছি বেসিক স্টিল তৈরি করার জন্য, সেটা মাথাটা একটু বেঁকে গেছে, তো মোটামুটি সোজা হয়েছে, একটু বেঁকে গেছে। এখানে স্ট্রেট ফরওয়ার্ড। সো আর্গন অক্সিজেন ডিকার্বনেশন নাম দেখে বোঝা যাচ্ছে এখানে অক্সিজেন চার্জ করা হয়, আর্গন চার্জ করা হয় টু হ্যাভ এ নিউট্রাল অ্যাটমসফিয়ার। আর্গন দিয়ে বাতাসগুলোকে সরিয়ে ফেলা হয় যাতে ক্রোমিয়াম রিঅ্যাকশন না করে। আরেকটা আছে ভ্যাকুয়াম অক্সিজেন ডিকার্বনেশন। সো ইনিশিয়ালি অক্সিজেন দিয়ে রিঅ্যাকশন করা, রিফাইনিং শেষ হয়ে গেলে পরে দেন ভ্যাকুয়াম অ্যাপ্লাই করে অল গ্যাসেস হ্যাভ বিন রিমুভড। সো এই দুই ধরনের প্রসেস অ্যাপ্লাই করা হয় to produce stainless steel. So it's a different kind of steel refining. ওকে, সো আমরা রিফাইনিং সম্বন্ধে মোটামুটি জানলাম যে এখানে বেসিক্যালি মোস্ট ইম্পর্টেন্ট হলো কার্বন সরানো, কিন্তু এছাড়াও আদার রিফাইনিং হয়, ইম্পিউরিটি যেগুলো আছে কার্বন সিলিকন, সরি কার্বনটা বাদ দিই, ম্যাঙ্গানিজ সিলিকন ফসফরাস এবং আদার যে সমস্ত জিনিস সেগুলোকে রিমুভ করা হয় বাই মেকিং দেয়ার অক্সাইডস, এবং এটাকে স্ল্যাগে লিকুইড স্ল্যাগ করে সরিয়ে ফেলে। সাধারণত দুইটা স্টেজে করা হয়, ফার্নেসে। শুনতে পাচ্ছ? জি স্যার, একটু সমস্যা করতেছে কিন্তু শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। সো দুইটা স্টেজে রিফাইনিং করা হয়। ওয়ান স্টেজ হলো যেখানে ফার্নেসের ভিতরে হচ্ছে। এখন আমাদের যত কমার্শিয়ালাইজেশনের দিকে যাচ্ছে, যত প্রোডাক্টিভিটি বাড়ানোর চিন্তা ভাবনা করা হচ্ছে, তখন এই ফার্নেসের ভিতরে রিফাইনিংটা অনেক কমে যাচ্ছে। এখন ফার্নেসটা জাস্ট অ্যাক্ট এজ এ মেল্টিং ডিভাইস। তোমরা জানো আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়াল ফার্নেস আছে, আবুল খায়ের বলে একটা অর্গানাইজেশন, যদিও এর আগে আরেকটা ইন্ডাস্ট্রি এনেছিল রহিম স্টিল, বাংলাদেশের সর্বপ্রথম আর্ক ফার্নেস আনে, কিন্তু তারপরে ওইটা আলটিমেটলি সে ইউজ করে না, সে ইন্ডাস্ট্রিয়াল ফার্নেসে চলে যায়। আবুল খায়ের যে আর্ক ফার্নেস আনে সেটাতেও নাওয়েডে রিফাইনিং করা হয় না, এখানে জাস্ট মেল্টিং করে লিকুইডটা ল্যাডলে পাঠাতে হয়। সো ল্যাডেল রিফাইনিং নাওয়েডে একটা প্রমিনেন্ট রোল প্লে করছে। ওকে, সো এই গেল রিফাইনিং প্রসেস গেল। দেন হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টের কথা যদি চিন্তা করি, আমরা পড়েছি ক্রনোলজিক্যাল এজ যেগুলো আছে, আয়রন এজ, ব্রোঞ্জ এজ, এক্সেট্রা এক্সেট্রা। সো ব্রোঞ্জ এজ থেকে কখন আয়রন এজ এগুলো, এটা একদম শার্প ডিভাইডিং লাইন নাই, তবে মোটামুটি ভাবে হিসাব করা যায় যে সাধারণত 1200 BC থেকে আয়রনের শুরু হয়, এবং এটা
আনটিল 500 বিসি, এই সময়টার মধ্যে আয়রন এজ থাকে। ঠিক আছে, তো এই আয়রন এজের মধ্যেই ইন্টারেস্টিং অনেকগুলো স্টিল মেকিং প্রসেস ডেভেলপ হয়। যদিও ম্যানিউ ফার ফ্রম অ্যান্টিকুইটি, তার মানে এই আনুমানিক 4200 বিসিতেও স্টিল প্রোডাক্ট পাওয়া গেছে। ঠিক আছে, যদিও সেই সমস্ত স্টিল প্রোডাক্ট গুলো ম্যানুফ্যাকচার করা হয় নাই, এগুলো হয়তো মেটেরিয়াল থেকে বা অন্য কোনো প্রসেসে পৃথিবীতে এসছে এবং সেগুলো আলটিমেটলি পিপল ইউজ করেছে। The process of continuous development and techniques, এটাকে ক্লিয়ারলি কতগুলো ভাগে ভাগ করা যায়, আমরা সেই ভাগ নিয়ে এখন আলাপ করব। ওকে, the first one যেটা বলা হয় ডাইরেক্ট কনভার্সন অফ আয়রন ওর, তার মানে আয়রন ওর থেকে সরাসরি আয়রন প্রোডাক্ট। ঠিক আছে, তো প্রথম যেটা করা হয় ওল্ডেস্ট প্রসেস অফ মেকিং আয়রন, খেয়াল করো আমি কিন্তু স্টিল বলি নাই, আয়রন বলছি। ঠিক আছে, so iron বলতে normally just imagine করো it is a pig iron, ঠিক আছে, not steel, carbon high. So iron was produced by converting it from iron ore in primitive hearth blown with cold air. This is known as bloomery, catalan or cementation process. Cementation process টা কমন, তার মানে একদম সোজা ভাষায় যদি বলি, প্রিমিটিভ পিপল গুলো পাহাড় কেটে এক জায়গায় গর্ত করতো, গর্ত করার পরে ওখানে আয়রন গুলো ওর গুলো ডাম করতো, গাছপালা গুলো ওখানে ডাম করতো, ডাম করার পরে ওখানে বাতাস সাপ্লাই করতো। স্টিল যেটা, তো মানে এখান থেকে যে প্রোডাক্ট যেটা বেরোতো, সেই প্রোডাক্টটা ডেফিনেটলি স্টিল হবে না, বিকজ মেলিক ওয়ান যে টেম্পারেচার অ্যাটেন্ড করতো, ভেরি লো টেম্পারেচার অ্যাটেন্ড করতো, হার্ডলি 1000 ক্রস করতো। তো এই সমস্ত জায়গায় তাহলে স্টিল হওয়ার কোনো চান্সই নেই। ঠিক আছে, যে হার্ট ওয়াজ চার্জ উইথ চারকোল অ্যান্ড আয়রন ওর, চারকোল বলতে মিন করা হচ্ছে আইদার ন্যাচারালি পাওয়া চারকোল অথবা আমাদের গাছপালার কথা বললাম সেটা। আপন ফায়ারিং দ্য চারকোল, এয়ার ওয়াজ ব্লোন থ্রু বেড and the ore was gradually reduced due to direct contact with reducing gas and hot charcoal. So এই আমাদের এখন যে ডিআরআই বলে একটা ডিআরআই শব্দটা শুনেছো কখনো? না স্যার। ডিআরআই এখন আমরা ইউজ করি ডাইরেক্ট রিডিউসড আয়রন, তার মানে সরাসরি আয়রন ওর থেকে আয়রন তৈরি করা। ঠিক আছে, হ্যাভিং কার্বন অ্যাজ লো অ্যাজ পসিবল অর আদার এলিমেন্ট, বেসিক্যালি এটা পিওর কনসিডার করতে পারি ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস। তো এই ধরনের বেসিক্যালি এইটাই হলো একটা প্রসেস, তার মানে এখান থেকে ওর থেকে আয়রন তৈরি করা হতো। এখন তাহলে ইম্পিউরিটি যেগুলো আছে সেগুলো কই গেল? The product is called bloom containing reduced iron with streak of slag. যে টেম্পারেচার অ্যাটেন্ড করতো সেই টেম্পারেচারে ইম্পিউরিটি যেগুলো আছে সেই ইম্পিউরিটি গুলা এই প্রোডাক্টটা তৈরি করতো। আমরা জানি স্ল্যাগের মেল্টিং পয়েন্ট অনেক কম, যেহেতু অনেক ইম্পিউরিটি আছে, মেল্টিং পয়েন্ট কম হওয়ার কারণে ওই জিনিসগুলা গলে যেত, কিন্তু আয়রনটা গলতো না। তো দেখা যেত তো আয়রন আছে এবং তার ফাঁকে ফাঁকে লেয়ার লেয়ার লিকুইড স্ল্যাগ আছে, সেটাকে বলছে স্টিক অফ স্ল্যাগ। তো এই স্ল্যাগ তারপরে তার মানে একটা প্রোডাক্ট হলো একটা আয়রন ওরে যে সাইড ছিল সেই ধরনের একটা যা দেওয়া হয়েছে মাছ, সেই মাছের ফাঁকে ফাঁকে তোমার এই লিকুইড স্ল্যাগ আছে, এরপরে এটাকে পিটিয়ে স্ল্যাগটাকে যতটা পারে রিমুভ করা হতো। ঠিক আছে, হ্যামার ফোর্স টু স্কুইজ আউট দ্য লিকুইড স্ল্যাগ। এখন এই প্রসেসের কমন অ্যাডভান্টেজ যেটা ছিল যে ডিসঅ্যাডভান্টেজ, প্রোডাক্টিভিটি খুবই কম, অনলি অ্যাবাউট 1/3 যেটা চার্জ করা হতো তার, হাই ফুয়েল কনজাম্পশনস, হাই আয়রন লস অ্যাজ এফইও, হাই লেবার কনজাম্পশনস, পুয়ার মেটাল কোয়ালিটি, যেহেতু লিকুইফাই করা হচ্ছে না আয়রনকে। মেরিট একটাই, সেটা হলো আয়রন ওয়াজ মেড ডাইরেক্টলি ফ্রম আয়রন ওর। ঠিক আছে, সো অ্যাভয়েড ইন্টারমিডিয়েট প্রসেস অফ মেকিং পিগ আয়রন। তো পিগ আয়রন না করে সরাসরি আয়রন, পিওর আয়রন তৈরি করা হচ্ছে। দি প্রসেস revived recently to make DRI. এখন আমরা এই সিমিলার কাইন্ড অফ প্রসেস ইউজ করে, সিমেন্টেশন প্রসেস যেটা বলছি, এই ধরনের সিমিলার প্রসেস ইউজ করে আমরা ডিআরআই তৈরি করি, ডাইরেক্টলি রিডিউসড আয়রন। সামটাইমস এটাকে স্পঞ্জ আয়রন বলে। সো আইদার ডিআরআই অর স্পঞ্জ আয়রন, এই দুইটা মেথডই ইউজ করা, মানে দুইটা শব্দ ইউজ করা হয়। এগুলোর মধ্যে বেসিক্যালি কি আছে? পিওর আয়রন আছে এবং আয়রন অক্সাইড কিছু আছে ইম্পিউরিটি হিসাবে। যার ফলে এগুলা এখন ইন্ডাস্ট্রিতে স্টিল মেকিং এর সময় ইউজ করা হয়, যেহেতু এর মধ্যে কোনো কেমিক্যাল এলিমেন্টস নাই, তার মানে কার্বন, সিলিকন, ম্যাগনেসিয়াম, সালফার, ফসফরাস নাই। সুতরাং আমরা যদি কম্পোজিশনকে ডাইলিউট করতে চাই, তার মানে আমরা যে র মেটেরিয়াল চার্জ করেছি
ফর এক্সাম্পল যদি আমরা ইন্ডাকশন ফার্নেসে স্ক্র্যাপ ইউজ করছি, তো স্ক্র্যাপের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সেগুলোকে ডাইলিউট করার জন্য আমি যদি তার মধ্যে 50% DRI ইউজ করি, তাহলে ইম্পিউরিটি জাস্ট অর্ধেক হয়ে গেল। সেই যার কারণে ইম্পিউরিটিগুলোকে ডাইলিউট করার জন্য আমরা এখন DRI ইউজ করি ডিউরিং স্টিল মেকিং প্রসেস। এখানে একটা জাস্ট একটা পিক্টোরিয়াল ভিউ দেওয়া হয়েছে। তো এই ধরনের একটা গর্তের মতো কিছু একটা করে, যেখানে আয়রন ওর চারকোল দিয়ে জাস্ট বাতাস ব্লো করে। তো এখন কিছু কিছু ইউনিভার্সিটিতে এই ধরনের জিনিস রেপ্লিকেট করা হয়, জাস্ট টু লেট ইউ নো, ছাত্রদেরকে দেখানোর জন্য। বাট বেসিক প্রিন্সিপালটা এরকম। এবং প্রোডাক্ট যেটা বের হয় এটা হলো, এটাও জাস্ট মডার্ন ডে প্রোডাক্ট ব্লুম, কিন্তু জিনিসটা এরকম। তার মানে একটা লাম্প অফ আয়রন ও ইম্পিউরিটি গুলো সব ওই এই যে এখানে যে লাইন ক্র্যাক দেখা যাচ্ছে, এর মধ্যে সব লেয়ার লেয়ার করে লিকুইড ছিল, যখন এটাকে পিটিয়ে চ্যাপ্টা করা হয়েছে সব স্ল্যাগ গুলোকে স্কুইজ আউট করে ফেলে দেওয়া হয়েছে। সো দিস প্রোডাক্ট ইজ নোন অ্যাজ ব্লুম, এবং দ্য প্রসেস ইউজ করা হয়েছে সেটা হলো সিমেন্টেশন প্রসেস। ওকে, সেকেন্ড স্টেপ যেটা, সেটা হলো ম্যানুফ্যাকচার অফ রট আয়রন ফ্রম পিগ আয়রন। ব্লুমারি প্রসেস আস্তে আস্তে এটা পারফেকশন করা হলো, আর একটু টেম্পারেচার অ্যাটেন্ড করা হলো, হার্ট গুলো একটু বড় হলো, এয়ার সাপ্লাই বেশি করে দেওয়া যেতে পারছে, এবং যার ফলে হাই টেম্পারেচার জেনারেট করছে ইনসাইড দ্য ফার্নেস, therefore longer presence of charcoal এবং হাই টেম্পারেচার জোন। এটা এই ধরনের ঘটনাগুলো। তার মানে সামারি যদি করি, তার মানে এখন বড় হার্ট ইউজ করছে, এবং বাতাস ব্লো করার ক্যাপাসিটি বাড়ছে, এবং বাতাস যখন বেশি ব্লো করা হচ্ছে, ন্যাচারালি কোল বার্নিং বা কোক বার্নিং, যেটা তখন তো কোক ছিল না, কোল যেটা বার্ন করা হচ্ছে, বেশি করে বার্ন করা হচ্ছে, যার ফলে টেম্পারেচার বেশি জেনারেট করছে, এবং বেশি জেনারেট করার কারণে হাই টেম্পারেচারে তোমার এই আয়রন ওর যেটা আছে সেটা বেশি সময় ধরে কোলের প্রেজেন্সে থাকছে, এবং এই কোলের প্রেজেন্সে থাকার কারণে একটা ঘটনা ঘটে যেটাকে বলে কার্বনাইজেশন। তার মানে আয়রনের মধ্যে কার্বন কোল থেকে ভিতরে ঢুকতে থাকে ডিফিউশন প্রসেসের মাধ্যমে। তো এই যে কোল থেকে কার্বন আয়রনের মধ্যে ঢুকছে, তার মানে এখন আয়রনের মধ্যে কার্বন বাড়ছে। আমরা এর আগে যেটা তৈরি করেছি সিমেন্টেশন প্রসেসে, জাস্ট আয়রন, এর মধ্যে জাস্ট আরেকটা জিনিস আছে, সেটা হলো আয়রন অক্সাইড, আদারওয়াইজ ইট ইজ এ পিওর আয়রন। এইখানে যেটা তৈরি করা হচ্ছে বেশি সময় ধরে থাকার কারণে কার্বন ঢুকছে, সো কার্বন বেড়ে যাচ্ছে, এবং আলটিমেটলি যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে ইট ইজ নট স্টিল, বিকজ ইট কন্টেন হাই কার্বন। বেসিক্যালি আমাদের এখনকার দুনিয়ার রেসপেক্টে ইট ওয়াজ পিগ আয়রন। তার মানে স্টিল তৈরি করা হচ্ছে না, এটাকে পিগ আয়রন তৈরি করা হচ্ছে। ঠিক আছে, তো আইদার পিগ আয়রন তৈরি করা হচ্ছে, অথবা যদি লং টাইম ধরে না করা হয়, ওই সিমেন্টেশন প্রসেসে যেটা ব্লুম তৈরি করা হচ্ছে, সেই ব্লুমটাই আরেকটু মডার্ন মেথড অ্যাপ্লাই করে তখন যেটা করা হতো, ওখানে বালু দিত। ঠিক আছে, তাহলে র মেটেরিয়াল যেটা কি ছিল, স্যান্ড বেড যেটা আছে ফার্নেসের, এখনকার রেসপেক্টে যদি বলি, তো স্যান্ড বেড তৈরি করা হয়, ফার্নেসের বটমটা স্যান্ড দিয়ে তৈরি করা হয়, এবং তারপরে আয়রন অর দিয়ে এটাকে যখন ফার্নেসে হিট করা হয়, তখন যে প্রোডাক্টটা তৈরি হয়, সেই প্রোডাক্টের মধ্যে ওই যে পিওর আয়রন তৈরি হলো, আয়রন অক্সাইড যেটা ছিল, সেই আয়রন অক্সাইড সিলিকন ডাইঅক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে আয়রন সিলিকেট ফর্ম করে। তো এখন ব্লুম যেটা একটু আগে বলেছিলাম, ব্লুমটা হলো পিওর আয়রন, তার ফাঁকে ফাঁকে আয়রন অক্সাইড থাকতো, স্ল্যাগ থাকতো। এখন যে স্ল্যাগটা হয় সেটা হলো আয়রন সিলিকেট স্ল্যাগ, এবং এই প্রোডাক্টটাকে এখন ব্লুম না বলে বলা হয় রট আয়রন। বাজারে এখন অনেক রট আয়রন শুনো, বেসিক্যালি দে আর নট রট আয়রন। রট আয়রন অরিজিনাল ডেফিনেশন হলো, বা অরিজিনাল ম্যানুফ্যাকচারিং প্রসেস আমাদের যেটা তৈরি হয়, সেটা হলো পিওর আয়রন, যার ফাঁকে ফাঁকে আয়রন সিলিকেটের স্ল্যাগ থাকে। এখন এটা একটা প্রোডাক্ট গেল। তার মানে আর যদি এখানে যেটা ডিসক্রাইব করা হচ্ছে, যে আরো বেশি সময় ধরে যদি থাকে, আরো বেশি টেম্পারেচার যদি অ্যাটেন্ড করে, তখন আর রট আয়রন তৈরি হয় না, কারণ রট আয়রন কন্টেন্স ভেরি লো কার্বন, অলমোস্ট পিওর আয়রন। কিন্তু এখানে বেশি সময় ধরে থাকার কারণে কার্বন ঢুকছে, এবং আলটিমেটলি উই হ্যাভ পিগ আয়রন। So since pig iron has poor plastic property, having higher carbon, এটাকে ডিফর্ম করা যেত না। আর ডিফর্ম যদি করা না যায়,
তাহলে পরে এটার ইউজ অলমোস্ট জিরো। সো সেই জন্য ইট বিকামস অ্যান আনওয়ান্টেড প্রোডাক্ট অ্যান্ড রিজেক্টেড। So it was noticed later that low carbon iron bloom could be obtained when pig iron is further charged in the furnace. তার মানে দেখা গেল যে এই যে পিগ আয়রন যেটা ফেলে দিচ্ছিল এটাকেই যদি আবার ফার্নেসে দিয়ে আবার প্রসেসটা কন্টিনিউ করা হয় তাহলে পরে এটাকে রিইউজেবল করা যায়। তার মানে কি হচ্ছে, এইটাকে হাই কার্বন পিগ আয়রনটাকে আবার চার্জ করলে পরে আবার অক্সিজেনের রিঅ্যাকশনে এটা কার্বন গুলো চলে যাচ্ছে, দেন ইট বিকাম স্টিল। ঠিক আছে? So this two-stage process, first making pig iron and then converting into low carbon metal, তার মানে low carbon steel, it becomes more productive এবং more advanced finery processes appear. So তাহলে আমরা প্রথম পেয়েছিলাম সিমেন্টেশন প্রসেস। সিমেন্টেশন প্রসেসের মডার্নাইজেশন হচ্ছে, ডেভেলপমেন্ট কিছু হলো টু অ্যাটেইন হাই কার্বন এন্ড টু অবটেইন পিগ আয়রন, দেন সিমেন্টেশন প্রসেসে চেঞ্জ করে টু স্টেজ প্রসেস করা হলো, যেটাকে আমরা বলছিলাম ফাইনারি প্রসেস। এবং টু স্টেজ প্রসেসের মাধ্যমে আমরা যে প্রোডাক্টটা পাচ্ছি, ইট হ্যাজ লিটল বিট কার্বন, এটা গুড রিফর্মেবিলিটি এবং গুড অ্যাক্সেপ্টেবিলিটি। সো প্রবলেম যেটা ফাইনারি প্রসেস ছিল, এগেইন লো প্রোডাক্টিভিটি অবভিয়াসলি, high cost of the firing process because it is a two-stage process, and mass destruction of the forest because two stage এর মধ্যেই আমাকে চারকোল দিতে হচ্ছে অথবা অল্টারনেটলি গাছপালা ইউজ করতে হচ্ছে। ফাইনারি প্রসেসের একটা মডিফিকেশন হলো পাডলিং প্রসেস। তো ফার্নেসটা আরো ওয়াইড। আমরা রট আয়রন যেটা বললাম, রট আয়রনটা যদিও এটা মডার্ন টার্মিনোলজি, মডার্ন মানে বলতে মিন করছি উইদিন 100 ইয়ার্স। এখন অবশ্য মডার্ন রট আয়রন খুব একটা ইউজ করা হয় না। তো এই রট আয়রনটা তৈরি করতে এই ধরনের রিভারবেরেটরি ফার্নেস, পাডলিং ফার্নেস সোজা ভাষা। তো একটা লম্বা একটা ফার্নেস, ওই যে এখানে বটমটা তৈরি করা হতো SiO2 দিয়ে, বালু দিয়ে, এবং তারপরে ওর চার্জ করে আমরা যে প্রসেসটা কন্টিনিউ করতে। So it is a modification process to make wrought iron in a puddling or reverberatory furnace. So puddling furnace টাকে ultimately আমরা বলছি যে recently in 100 years back wrought iron তৈরি করা হতো। So steel was made by oxidized melting of pig iron. The furnace could be fired in any kind of fuel. এটা কয়লাও দেওয়া যেত, গ্যাসও ইউজ করা যায়, since there is no direct contact between fuel and the charge. এখানে জাস্ট এখানে মানে ফুয়েলটা বার্ন করে গ্যাসটা উপর দিয়ে চলে যাচ্ছে এবং এইটা এখানে চার্জকে মেল্ট করছে। So purity of the fuel was not critical. One of the most critical drawback of the finery and puddling process, it was impossible to make dense cast steel. ঠিক আছে? এখানে যেটা হচ্ছে, এখানেও কিন্তু খেয়াল করো, এখানেও কোনো মেল্টিং হচ্ছে না। যে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটা মেল্টিং এর পরে হচ্ছে না, এখানেও জাস্ট সলিড প্রোডাক্টের মধ্যেই জাস্ট ভিতরে নেসেসারি রিঅ্যাকশন হচ্ছে এবং শুধু ওর ভিতরেই স্ল্যাগটা জেনারেট করছে। আদারওয়াইজ ফাইনিশ প্রোডাক্ট যেটা আছে, ইট বিকামস পোরাস বিকজ এখান থেকে গ্যাস বেরিয়ে যেতে হবে, এখান থেকে স্ল্যাগ বেরিয়ে যেতে হবে। আমরা একটু আগে যে ছবিটা দেখলাম অনেক ক্র্যাক আছে। সো এই ধরনের প্রোডাক্ট তৈরি হয়, ইট ইজ নট এ ডেন্স প্রোডাক্ট। ওকে, বিগিনিং অফ মোল্টেন স্টেজ। সো মেল্টিং করা শুরু হলো যে প্রসেস, সেটা হলো ক্রুসিবল স্টিল, এটা দিয়ে শুরু হলো মেল্টিং। তো মূল কথা হলো এখানে, এর আগে যত স্টিল মানে যত জিনিসগুলো তৈরি হতো, আইদার পিগ আয়রন অথবা যে ব্লুম যেটা বললাম, এই সবগুলো একটা ছোট্ট একটা চেম্বার যেটাকে বলা হচ্ছে ক্রুসিবল, এখানে দেখানো হচ্ছে ছবির মাধ্যমে। এই ধরনের ক্রুসিবলের ভেতরে ওই জিনিসগুলো দিয়ে জাস্ট সিলগালা করে দেওয়া হয়, তারপরে ফিট করা হচ্ছে। So among the all existing process, making steel in molten steel stage, which is called cast steel, and oldest one is the crucible steel. Basically, process of melting cement steel or wrought iron or pig iron, যেটাই বলি না কেন, in closed crucible, not pig iron, sorry, not pig iron, in closed crucible to produce more homogeneous, better quality steel. Not pig iron কেন বললাম, কারণ pig iron যদি এখানে দেই, যেহেতু ভিতরে দিয়ে নিয়ে জাস্ট করে দেওয়া হয় ভিতরে, তাহলে শুধু যেটা হচ্ছে লিকুইফাই হচ্ছে, মোর হোমোজিনিয়াস তৈরি হচ্ছে, কিন্তু হাই কার্বন যেটা থাকলো সেটা কিন্তু রয়ে গেল। সেই জন্য বেটার কোয়ালিটি স্টিল তৈরি করতে গেলে পরে এখানে যে র মেটেরিয়াল নেওয়া হবে সেই র মেটেরিয়ালের মধ্যে কার্বন যেন কম থাকে।
Upon melting, FeO charge react with cement steel and non-metallic inclusions that are possible from liquid silicate slag. Carbon oxidized to form carbon monoxide এবং কার্বন বয়েল। সো ওখানে যে অল্প পরিমাণে যে কার্বন যেগুলো আছে সেগুলো কার্বন বয়েল হতো, যা যা গ্যাস আছে ওখানে তার সাথে রিয়াক্ট করে, এবং কার্বন মনোক্সাইড তৈরি হলে পরে ওখানে বয়েলিং হতো, ভিগারাস রিঅ্যাকশন হতো, যার ফলে হোমোজেনাইজেশন টেন্ডেন্সি বাড়তো। So crucible steel has exceptional high mechanical property. কেন? Because it is now an homogeneous liquid product থেকে তৈরি করা স্টিল। Since the atmosphere is reducing, কারণ কোনো বাতাস এখানে ঢুকছে না, so atmosphere reducing হওয়ার কারণে and temperature আমাদের দেশে এখনকার যে সমস্ত প্রসেস সেরকম না, temperature rather low, the process gives dense steel with a negligible content of non-metallic inclusions, যেহেতু আর কোনো কিছুর সাথে রিঅ্যাক্ট করছে না, and low concentration of gas. On the other hand, the crucible process has several drawbacks. Number one, need high purity starting material. আমরা একটু আগে যেটা বললাম, ফিনিশ প্রোডাক্ট যদি ভালো করতে চাও হাই পিউরিটি স্টার্টিং ম্যাটেরিয়াল লাগবে। লো ক্রুসিবল ডিউরেবিলিটি, তার মানে এত রিঅ্যাকশন হতো ক্রুসিবল 2-3টা হিটের পরেই নষ্ট হয়ে যেত। হাই ফুয়েল কনজাম্পশন, টেম্পারেচার বেশি লাগে, ওখানে এফিসিয়েন্সি বলে কিছু নাই, বিদ্যুৎ পাস প্রচুর গ্যাস চলে যাচ্ছে, লিকেজ এক্সেট্রা এক্সেট্রা। অ্যাজ হিট ট্রান্সফার টু দ্য মেটাল ইজ অ্যাচিভড অনলি থ্রু দ্য ক্রুসিবল ওয়াল। বার্নিং হচ্ছে এক জায়গায়, জাস্ট ফ্লেমটা যাচ্ছে উপর দিয়ে, সো ক্রুসিবল ওয়াল হিটের মাধ্যমে এখানে হচ্ছে। সো এই হলো ক্রুসিবল স্টিল, দ্য ফার্স্ট লিকুইড স্টিল। দেন appearance of relatively simple and inexpensive method to mass production casting. এরপরে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট হয়, আমরা জাস্ট কয়েকটা উল্লেখ করি। 1855-এ হেনরি বেসিমার বলে একজন ইংলিশ মেকানিক, সে একটা নতুন মেথড আবিষ্কার করে, মেকিং স্টিল ইন লার্জ কোয়ান্টিটি বাই ব্লোয়িং মোল্টেন পিগ আয়রন উইথ এয়ার। ঠিক আছে, তো পিগ আয়রনের মধ্যে এয়ার ব্লো করে স্টিল তৈরি করা, সো এটাকে বেসিমার প্রসেস বলে। ঠিক আছে, যে ফার্নেস লাগে সেটা হলো কনভার্টার লাইন্ড উইথ এসিড রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়াল, মানে সিলিকার লাইনিং থাকে, রিফ্র্যাক্টরি লাইনিং থাকে, এবং এখানে যে স্টিল তৈরি করা হয় এই প্রসেসটাকে বলে বেসিমার প্রসেস বা বেসিমার স্টিল প্রোডাক্টের নাম। এসিড শব্দটা ইউজ করতে পারো, এসিড বেসিমার প্রসেস, যেহেতু লাইনিং এসিড হয়ে থাকে। 1878-79 এই প্রসেসটারই মডিফিকেশন হয়, এখানে লাইনিং দেওয়া হয় বেসিক ম্যাটেরিয়ালে। ঠিক আছে, কনভার্টার লাইন উইথ ডলোমাইট ক্যালসিয়াম কার্বনেট। সো বেসিক ম্যাটেরিয়ালে যখন লাইনিং দেওয়া হয়, এটা দিলে পরে স্টিলের কোয়ালিটি আর ইমপ্রুভ হচ্ছে, বিকজ সালফার ফসফরাস রিমুভ করা যাচ্ছে, এবং এই প্রসেসটাকে বেসিক বেসিমার প্রসেস বলে। সামটাইমস এই থমাসের নাম অনুযায়ী এটাকে থমাস প্রসেসও বলে। 1865-এ ফ্রান্সে নতুন আরেকটা প্রসেস ডেভেলপ করে, যেটাকে বলে ওপেন হার্ট প্রসেস। ঠিক আছে, মোল্টেন পিগ আয়রন ফ্রম স্ক্র্যাপ, সো স্ক্র্যাপও ইউজ করা যেত। এর আগের প্রসেস যেগুলো আছে সেগুলোর মধ্যে মানে ইয়ার থেকে ওপেন কি বলে ইন্ডাস্ট্রি, ধরুন ব্লাস্ট ফার্নেস থেকে লিকুইড স্টিল এখানে ইউজ করা হতো, এখানে স্ক্র্যাপ ইউজ করার ব্যবস্থা থাকতো, এবং এখানে high temperature sufficient for melting steel was attained in the furnace owing to the preheating of gases, coal and air. এখানে আরেকটা অ্যাডভান্টেজ থাকে, রিজেনারেটিভ সিস্টেম অর রিকিউপারেটিভ সিস্টেম বলে একটা আছে। তার মানে যে গ্যাসগুলো ফার্নেস থেকে বেরিয়ে যাচ্ছে, এই গ্যাসগুলোর হিটটাকে রিকভার করা, এবং এই রিকভারি করে এটা দিয়ে বাতাসটাকে হিট করা, এবং বাতাসটা বাতাস যেটা দিচ্ছি প্রিহিটেড বাতাস দিচ্ছি, যার কারণে টেম্পারেচার অনেক হাই জেনারেট করে। এবং এই যে দুটা কমার্শিয়াল প্রসেস ডেভেলপ করলো, এই দুইটা প্রসেস পার্টিকুলারলি ওপেন হার্ট, বিকজ এর ক্যাপাসিটি হিউজ, 600 টন। ঠিক আছে, বেসিমার প্রসেস যেগুলো আছে সেগুলো বড় ফার্নেস, 200 টন 300 টনের ফার্নেস শুরু হলো, যদিও ইনিশিয়ালি শুরু হয়েছে 20-30 টন দিয়ে। তো এই বড় বড় ফার্নেস ডেভেলপ হওয়ার কারণে স্টিল প্রোডাকশন জাম্প করে, এবং ইন লেস দ্যান 100 ইয়ার স্টিল প্রোডাকশন 1000 গুণ বেড়ে যায়। আমরা মনে শেষ একটা ক্লাস আছে, হ্যাঁ বুঝতে পারছি, শেষ করতে পারবো না, এই জাস্ট এই ছবিটা দেখে শেষ করে দিই। সো ম্যানুফ্যাকচারিং বেসিমার স্টিল, এখানে এই যে কনভার্টার যেখানে দেখানো হয়েছে, এই ধরনের একটা কনভার্টার থেকে ল্যাডেলে নেওয়া হচ্ছে, দিস ইজ ল্যাডেল। আর এইখানে ওপেন হার্ট ফার্নেসটা অনেকটা ঘরের মতো, একটা লম্বা হরাইজন্টাল একটা ফার্নেস। আমাদের দেশে চিটাগাং একটা স্টিল মিল ছিল, সেখানে এই ধরনের ওপেন হার্ট ফার্নেস স্টিল তৈরি করা হতো। ওকে, উইল কন্টিনিউ। সো আজকে শেষ করি।
কোশ্চেন স্যার, ব্লুম আর রট আয়রনের মধ্যে ডিফারেন্সটা কি? দাঁড়াও এক সেকেন্ড। ওকে, রট আয়রন যেটা সেটা ব্লুমের মতোই। ব্লুমটা হলো ইনিশিয়ালি যে মেথড ইউজ করতো সেই মেথডে টেম্পারেচার খুব একটা বেশি হতো না, পিওর আয়রন তৈরি হতো, কিন্তু পিওর আয়রনের মধ্যে একটাই ইম্পিউরিটি থাকতো, সেটা হলো আয়রন অক্সাইড। অন দ্য আদার হ্যান্ড, রট আয়রন হলো মডার্ন ডে ডেভেলপমেন্ট। পিওর আয়রনটা তৈরি করা হয় ব্লুমের মতোই, কিন্তু এখানে ইম্পিউরিটি যেটা থাকে সেটা হলো স্ল্যাগ, যেটা হলো আয়রন সিলিকেট। সো সিলিকেট স্ল্যাগ তৈরি করার জন্য এখানে সিলিকন ডাইঅক্সাইডও চার্জ করা হয় অ্যাজ এ র মেটেরিয়াল। সো রট আয়রন বেসিক্যালি পিওর আয়রন উইথ সিলিকেট স্ল্যাগ। লম্বালম্বি, যেহেতু এটা পিটিআই আবার শেপ দেওয়া হয়, সুতরাং লম্বালম্বি ভাবে তুমি যখন এটা মাইক্রোস্ট্রাকচার দেখবা তখন দেখবা পিওর আয়রনের মধ্যে লম্বা লম্বা অনেক দাগ দেখবা, কালো কালো, সেগুলো হলো সিলিকেট স্ল্যাগ। তো বেসিক্যালি দে আর পিওর আয়রন, জাস্ট একটু ডিফারেন্স। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে সরি শেষ করতে পারলাম না, মাই ফল্ট। আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। স্যার লিংকটা কি মানে আজকে যেটা দিচ্ছেন ওটাই থাকবে নাকি আগেরটা? কোনটা? মানে এই যে আমাদের হ্যাঁ, যে ঢোকার লিংক। এটাই ফাইনাল, আর চেঞ্জ হবে না। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ।